সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে এগোচ্ছে। স্কুল অফ এক্সেলেন্সের নিয়মিত যে আয়োজন ব্যাটল অফ এক্সেলেন্স লার্নারে আমরা তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দেই, টপিক ভিত্তিক, যেগুলো একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশনের জার্নিকে কিভাবে প্রস্তুতির জায়গা শুরু করতে হয়, কিভাবে এই টেকনিকটা অবলম্বন করে যে একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া যায়, সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করি। টেক্সট বেসড এবং গ্রামার দুইটাই, টেক্সট থেকে কিভাবে আমরা প্রিপারেশন নেব, গ্রামারকে আমরা কিভাবে প্রিপারেশন নেব, দুইটারই একটা মানে মিশেল আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আজকে আমরা ইউনিট 8, যেটা আমাদের কারো বইয়ে সেটা অন্য ইউনিট, বাট পিস এন্ড কনফ্লিক্ট নামের যে ইয়াটা আছে, আমরা সেটা দেখার চেষ্টা করব যে সেখান থেকে কোন ধরনের প্রশ্ন অ্যাডমিশনে আসে এবং একাডেমিকে কি ধরনের প্রশ্ন এমসিকিউতে বিশেষ করে কিভাবে থাকে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করে জানাবা যে সবকিছু ক্লিয়ার কিনা। তাইলে আমি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে শুরু করেছিলাম যখন দেখা গেল যে আমাদের সাউন্ড একটু সমস্যা হচ্ছিল। আশা করি যে এখন সাউন্ড ঠিকঠাক, তোমরা সাউন্ড আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ। এনিওয়ে, আমরা ইউনিট 8-এ যদি প্রথমেই প্রশ্ন দেখি, আমরা একটা একটা করে প্রশ্ন সলভ করার চেষ্টা করব যে ঠিক কিভাবে আমরা প্রশ্নগুলোকে অ্যান্সার করব। আচ্ছা, প্রথম যে প্রশ্নটায় বলা আছে, কনফ্লিক্ট ইজ নট ব্রট অ্যাবাউট বাই। কনফ্লিক্ট আসে না কোনটাতে, কিসের মাধ্যমে কনফ্লিক্ট তৈরি হয় না? অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই ভাইয়া, মানে ABCD অ্যান্সার করার আগে অবশ্যই প্রশ্নের মার্কটাকে অ্যান্সার মানে লিখে নিবা, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তাহলে 1 নম্বরে, কনফ্লিক্ট ইজ নট ব্রট অ্যাবাউট বাই হোয়াট? অ্যান্টাগনিজম, ব্রুটালিটি, ডিসএগ্রিমেন্ট, কোএক্সিস্টেন্স। আচ্ছা, কনফ্লিক্ট আসে না কোনটা করলে? অ্যান্টাগনিজম, ডিসএগ্রিমেন্ট, ব্রুটালিটি, কোএক্সিস্টেন্স, 4টা ওয়ার্ড দেয়া আছে। সো আমরা যদি ওয়ার্ডের মিনিং গুলোকে জানি, তাহলে আমরা কনসেপচুয়ালি ধরতে পারবো প্রশ্নটা আছে কোন জায়গা থেকে আসছে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার? ওকে, ঠিক আছে সালে, ভেরি গুড। ওকে, আমার এন্ডেও সবকিছু ক্লিয়ার। ওকে, আসো তাহলে প্রথমে অ্যান্টাগনিজম, ডিসএগ্রিমেন্ট, ব্রুটালিটি, এই তিনটাকে দেখো। তোমার এই প্রশ্নটা এমনও হইতে পারতো, ফাইন্ড দা অড ওয়ান আউট, ফাইন্ড দা অড ওয়ান, নিচের কোনটা অড, সেই প্রশ্নটাও যদি আমরা দেখি একই ধরনের উত্তর আসে। যে অ্যান্টাগনিজম যেটা, ডিসএগ্রিমেন্ট যেটা, ব্রুটালিটি যেটা, সবগুলোই হচ্ছে হাসলের মধ্যে, যে মানে ঝামেলার মধ্যে যাওয়া, আহ, আক্রোশ দেখানো, কারো প্রতি আহ, সহিংসতা দেখানো, এই জিনিসগুলোকে মনে হচ্ছে। একমাত্র কোএক্সিস্টেন্স, যেটা দেখলে আমরা বুঝি যে কোএক্সিস্টেন্স মানে মিলেমিশে থাকা, নিজেদের মধ্যে মিলমিশ রাখা, মিলেমিশে থাকা, সেটাকে আমরা বলি হচ্ছে কোএক্সিস্টেন্স। তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা অড ওয়ান। অ্যান্ড ডেফিনেটলি কোএক্সিস্ট, আমরা যখন মিলেমিশে থাকবো তখন কনফ্লিক্টের জায়গা তৈরি হবে না, কেউই আমাদের সাথে বিবাদে জড়াতে পারবে না, এই ধরনের জিনিসগুলোকে আমরা হচ্ছে। ওকে, সো প্রশ্ন যখন টেক্সট থেকে হবে, দেখো তুমি, তোমাকে টেক্সট বেসড প্রশ্নই করেছে এবং কিছুটা তুমি যদি সিনোনিম অ্যান্টোনিমে ধরো তারপরে তুমি বুঝতে পারবা, সেই জায়গাটাও রেখেছে। ওকে, এই ক্লাসগুলো তোমাদের 25 ব্যাচে তোমরা যারা আছো তাদের জন্য যেমন উপযোগী, 26 ব্যাচে তোমরা যারা টেক্সট বইকে নতুন করে পড়বা, বা তোমাদের সিলেবাস এখন ফুল সিলেবাস, সেই জায়গাগুলোতে আমরা দেখবো যে খুব ইম্পর্টেন্ট হবে। সো তোমরা তোমাদের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে চাইলে এই ক্লাসগুলো শেয়ার করতে পারো, যাতে থেকে যায়, পরে দেখতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে জানাতে পারো। আসো, নাম্বার 2, সাম অফ ইউর ফ্রেন্ডস ড্যাশ এগ্রি উইথ ইউ। আচ্ছা, সাম অফ ইউর ফ্রেন্ডস, সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল। যখন সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বটাকে আমাদের সবসময় প্লুরাল নিতে হয়। আচ্ছা, ভার্বটা যখন প্লুরাল হবে তাহলে দেখো, হ্যাজ নট, উইল নট, ডাজ নট, ডু নট, কোনটা হবে? ভার্ব যখন প্লুরাল হয় আমরা দেখবো ডু বা ডাজ কার সাথে কখন বসে, ডু অথবা ডাজ। এটার মধ্যে আমরা দেখবো ডাজ হি, নর্মালি মনে রাখবা ডু দে, তাহলে ডু বসতেছে কার সাথে? প্লুরালের সাথে। ডাজ বসতেছে কার সাথে? সিঙ্গুলারের সাথে। সো এখন আসো, তাহলে সাম অফ ইউর ফ্রেন্ডস, তাহলে ডাজ নট হবে? হবে না, হ্যাজ নট, উইল নট এর তো অপশন নাই। উইল ওয়ন্ট আছে, উইল যদি নট থাকতো তাহলে হইতে পারতো, বাট একমাত্র সি নাম্বারটা, ডু নট এগ্রি উইথ ইউ, তোমার কিছু ফ্রেন্ড তোমার সাথে এগ্রি করবে না, এটাই স্বাভাবিক। এই যে আরজু, ভাইয়া তুমি অবশ্যই ABCD লেখার আগে 1 2 3 লিখবা, নাহলে আমি বুঝতে পারবো না যে তুমি কোনটা অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে? আচ্ছা, যারাই অ্যান্সার করবা ডেফিনেটলি প্রশ্ন নাম্বারটা লিখে তারপরে উত্তরটা লিখবা। ঠিক আছে? তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার, তাহলে 2 নাম্বারটা হচ্ছে সি। নাম্বার 3, দিস usually happens when parties dash conflict cannot agree
ড্যাশ পিসফুল রেজলিউশন, পিসফুল রেজলিউশন। এইটা ঘটে কখন? যখন আমরা দেখব পার্টিস যারা কনফ্লিক্ট করতেছে তারা ক্যান নট এগ্রি। আচ্ছা, আমরা একটা একটা করে ধরি, এগ্রির সাথে কি যায় সেটাকে ধরি। আমরা দেখবো যে এগ্রির সাথে সাধারণত অন যাবে এখানে, যখন মানে কোনো ইস্যু থাকতেছে তখন এখানে অন বসবে, এগ্রি অন। ঠিক আছে, তাহলে একটা আউট, শেষে টু আছে, এটাকে আমরা আউট করে দিচ্ছি। তাহলে পার্টিস সাথে কি বসবে? এখন তুমি মিলাও যে যেই বিবাদমান যারা ঝগড়া করছে তাদের সাথে কি অন বসবে? পার্টিস অন কনফ্লিক্ট? ডেফিনেটলি না। অফ কনফ্লিক্টও হচ্ছে না, অন 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 সব ঠিক আছে। টু কনফ্লিক্ট, পার্টিস টু কনফ্লিক্ট, যারা কনফ্লিক্টের মধ্যে আছে, যারা বিবাদমান আছে, ঝগড়া করছে যারা, সেই সেই ইয়ার মধ্যে আমরা দেখব যে আচ্ছা, সেই ক্ষেত্রে কি হবে? প্র্যাকটিস টু। এইটা টেক্সট বেসড ইনফরমেশন, প্রিপোজিশন দুইটাই, মানে প্রিপোজিশন থেকেও আসছে, টেক্সট বেসড ইনফরমেশনও আসছে। সেটা যদি তুমি টেক্সট পড়ো তোমার জন্য বুঝতে সুবিধা হবে পরীক্ষার হলে। এই প্রিপোজিশনের খেলাটার হিসাব নিকাশ কম করতে হবে। সো এটা টেক্সট বেসড ইনফো। ক্লিয়ার? 3C, ভেরি গুড শায়লা। আচ্ছা, নাম্বার 4 আসেন। চুজ দ্য কারেক্ট স্পেলিং আন্ডারনিথ। নিচের কোনটা কারেক্ট স্পেলিং? কন্টেনশাস, কন্টেনশাস, কন্টেনশাস। আচ্ছা, সবগুলো কন্টেনশাস দিয়ে আসছে। ঠিক আছে, কন্টেনশাস। আচ্ছা, কন্টেন্ট বানানে প্রথম হচ্ছে TEN, হ্যাঁ, কন্টেন্ট, তার মানে এটা 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 রাইট, এটা ভুল প্রথমে। আচ্ছা, আর শ্বাস বানানোর ক্ষেত্রে TIOUS, এইটা বানান, তাহলে এইটাও বাদ, এইটাও বাদ, একমাত্র টিকে থাকে হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, শ্বাস, TIOUS, এইভাবে শ্বাস উচ্চারণ হয়। তাহলে কন্টেনশাস, TEN, আর শেষে TIOUS। এখানে ই ছিল, এখানে ও ই উল্টাপাল্টা হয়েছে, বাট দুটাই ভুল, মানে নিজেদের জায়গায় রিপ্লেস করে নিছে বটে, বাট এরা ভুল আছে। ক্লিয়ার? ওকে, আসেন তাহলে নাম্বার কত হবে? নাম্বার 4C, গুড, ভেরি গুড। সো স্পেলিং থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। মোস্ট অফ দ্য স্পেলিং আমরা দেখবো টেক্সট থেকেই হচ্ছে। So আমরা যদি টেক্সটের স্পেলিং গুলাকে ইউনিট ওয়াইজ, প্রত্যেকটি ইউনিটকে আমরা যদি আলাদা আলাদা করে টেক্সট গুলাকে পড়ে ফেলতে পারি, মানে স্পেলিং গুলাকে পড়ে ফেলতে পারি, বা ভোকেবস গুলোর জন্য আলাদা প্রস্তুতি নিতে পারি, তাহলে কিন্তু অ্যাডমিশনের সময় যে আমাকে আলাদা করে 100, 500, 10, 1000, 2000 স্পেলিং পড়ার দরকার নাই, ওয়ার্ড পড়তে পড়তে পাগল হয়ে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তো একটু আমরা কশাসলি আগাবো, একটু টেকনিক্যালি আগানোর চেষ্টা করব। হ্যাঁ, কনফ্লিক্ট ক্যান বি ড্যাশ অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট অ্যামং ইন্ডিভিজুয়ালস এন্ড গ্রুপস। এইটা কনফ্লিক্ট কাকে বলে এই ডেফিনেশনটা হচ্ছে বইয়ে দেয়া আছে। ঠিক আছে, এই ডেফিনেশনটা বইয়ে দেয়া। সেই ক্ষেত্রে এটা একদম টেক্সট বেসড ইনফো থেকে আসছে, টেক্সট বেসড ইনফো। আচ্ছা, টেক্সট বেসড ইনফোর সময় কি হয়? এখন তুমি যদি নিচে তাকাও, ইলাস্ট্রেটেড, মেনশনড, সেড, ডিসক্রাইবড, কাছাকাছি ওয়ার্ড সবগুলাই, যে কোনো একটা গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, মানে তোমাকে এখানে ক্যান বির পরে এখানে ভার্ব থ্রি লাগবে, সবগুলাই ভার্ব থ্রি আছে। তাহলে কি আমি গ্রামারকে ফোকাস করব? ডেফিনেটলি না। বইয়ে যেটা দেয়া, যে কনফ্লিক্টকে বলা যায়, তাহলে বলা যায় অর্থে মেনশনও করা যায়, সেইডও হয়, ডিসক্রাইবড হয়, ইলাস্ট্রেটেড হয়। এই জায়গায় তোমাকে হেল্প করবে হচ্ছে যখন তুমি ইয়া নিয়ে কাজ করবা, টেক্সট বেসড ইনফো নিয়ে কাজ করবা, তখন তোমাকে টেক্সট নিয়েই কথা বলতে হবে। টেক্সটে দেয়া আছে ডিসক্রাইবড, তার মানে ইলাস্ট্রেটেড, তারপরে হচ্ছে মেনশন, তারপরে সেইড, সবগুলাই আউট। টিকে থাকবে কে? একমাত্র ডিসক্রাইব, যেটা বইয়ে দেয়া আছে। কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ ড্যাশ ডিসএগ্রিমেন্ট এমন। তাহলে এটা যদি তুমি বই না পড়ো, ভেরি গুড আরজু, তুমি রাইট অ্যান্সার দিছো, তার মানে তোমার এটা মোটামুটি পড়া আছে, বা বইয়ে হয়তো কোথাও পড়ছো। ঠিক আছে, ওকে। তানভীর মুর্শেদ সি, সালেহা, ভেরি গুড, নাইস। চলে যান। আচ্ছা, চলে যাওয়ার আগে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে আছো, তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আমরা প্রথম একাডেমিক সাইকেল নিয়ে এসেছি। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুইটা পেপারের উপরে আমাদের আলাদা আলাদা কোর্স থাকবে।
তোমরা এই কোর্সটি পাওয়ার জন্য আমাদের স্কুল অফ এক্সেলেন্সের ওয়েবসাইট bdsoi.com সেখানে যোগাযোগ করবা, bdsoi.com, সেখানে গেলে তোমরা কোর্সটাকে পাবা। ভিডিওতে কোর্সের লিংক দেয়া আছে, তোমরা যদি, যারা 26 ব্যাচের আছো, তোমরা যদি নিতে চাও এখানে দেখতে পারবো, অথবা আমাদের যে পেজে তোমরা এখন লাইভ দেখছো সেই পেজে, ইংলিশ উইথ বাকি কিংবা স্কুল অফ এক্সেলেন্স, দুইটা পেজে তোমরা নক দিলে আমরা তোমাদেরকে বিস্তারিত জানাতে পারবো। 40টা বেশি ক্লাস হবে ফার্স্ট পেপারের উপরে, 4 মাসের উপরে এই কোর্স রান করবা, রান হবে ইনশাল্লাহ। পূর্ণ প্রস্তুতি একাডেমিক এবং অ্যাডমিশন ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের। আমরা অ্যাডমিশন বেসড রাখবো, যাতে করে তোমাদের অ্যাডমিশনকে কিভাবে এনকাউন্টার করতে হয় সেটা তোমরা জানতে পারো ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে। আসেন নাম্বার 6, নট অল কনফ্লিক্টস লেড টু ফাইটস। আমি উত্তর বলে দিছি ভুলে, হ্যাঁ, কারণ এই জিনিস আসলে ভুল করার মতো না। এনিওয়ে দেখি করো, সব সব মানে কনফ্লিক্টই কি করে না, সংঘর্ষের দিকে আগায় না, হ্যাঁ, ফাইটের দিকে আগায় না, সবগুলোই সংঘর্ষের দিকে আগায় না। তাহলে সংঘর্ষের দিকে যে কোনো জিনিস যদি যায়, একটা জায়গা থেকে পয়েন্ট এ থেকে যদি পয়েন্ট বি তে যায়, সেটাও কমন জিনিস যে আমরা টু ব্যবহার করি, লেড টু ফাইট। আচ্ছা, এখানে লেড কেন হয়েছে, কারণ হচ্ছে কনফ্লিক্টস হচ্ছে ভার্ব প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটা প্লুরাল হয়েছে। যদি কনফ্লিক্ট থাকতো তাহলে আমরা লিডস লিখতাম, হ্যাঁ। ওকে, তাহলে 6A ক্লিয়ার। চলে যান নাম্বার 7, কনফ্লিক্ট ইজ ড্যাশ পার্ট অফ লাইফ। আচ্ছা, ওকে, এইখানে এটাও টেক্সট বেসড ইনফরমেশন, টেক্সট বেসড ইনফো। আপনাকে বলছে যে কনফ্লিক্ট কি সেটা জানতে, তার মানে এটার জন্য আপনাকে বইয়েই ফিরতে হবে, টেক্সটের বাইরে আপনি আর কোথাও যেতে পারবেন না এই তথ্য সংগ্রহের জন্য। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি যে টেক্সটে কি বলতে পারে বা আমরা কি জানি। অ্যান আইডেন্টিক্যাল প্রবলেম, এখানে ইজ এর পর আর কিছু নাই, ডিটারমাইনার হিসেবে যদি আমরা নেই, এ হয় না আই এর আগে, তার মানে এটা ভুল, 1 নাম্বার। A customary part of life, a proper part of life, an inevitable and inevitable part of life। তাহলে একটা ইনএভিটেবল পার্ট অফ লাইফ, যেটাকে আমরা সরায় নিতে পারি না লাইফ থেকে, যেটা অবিসম মানে হবেই, এটা অনিবার্য, হ্যাঁ, এই অর্থে ইনএভিটেবল, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, আনঅ্যাভয়েডেবল এরকম। নাকি প্রপার, কনফ্লিক্ট কি আসলে লাইফের প্রপার মিনিং? এটা যদি কেউ ছাত্রলীগ হয়, আওয়ামী লীগ হয়, তাহলে তার তার লাইফ কনফ্লিক্ট। শেখ হাসিনার মানসিকতা যদি কেউ রাখে যে সারা জীবন খালি সংঘর্ষ করে যাবে, ঝগড়া বাঁধা যাবে, সেটা হিসাব আলাদা। কাস্টমারি কি হয় মানে প্রাচীন প্রথা, দ্যাটস ওকে, বাট এটাকে আসলে আমরা এমন কোন প্রাচীন প্রথা যেটাকে আমরা মানে বলে প্রাউড ফিল করতে পারি যে হ্যাঁ 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 ভালো হয়েছে, আমরা কনফ্লিক্ট করি সবসময়, মানুষের মূল মূল আচরণের জায়গা হচ্ছে কনফ্লিক্ট, বা মৌলিক অধিকারের একটা হচ্ছে কনফ্লিক্ট? ডেফিনেটলি না। আমরা চাই না যে এই কাস্টমারই আমাদের থাকুক, এই ধরনের লাইফও আমরা চাই না, বাট ইট ইজ ইনএভিটেবল। কোনোভাবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, হয়েই যায় কনফ্লিক্ট, যতই চেষ্টা করি যে আমরা লাইফে কনফ্লিক্টে যাব না, আমরা কনফ্লিক্টে পড়েই যাই কোনো না কোনো ভাবে। হয় কনফ্লিক্টের যে প্রকারগুলো আছে আমরা হয়তো টেক্সট যখন পড়বো তখন পাবো, যেটা হয় আমরা ইন্টারপার্সোনাল কনফ্লিক্টে পড়ে যাই, যে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব হয়, নিজের ভেতরে ভেতরে আমরা দ্বন্দ্বে পড়ি, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্টে পড়ে যাই, গ্রুপে গ্রুপে হয়, গ্রুপের বাইরে বাইরে হয়, তো এই জিনিসগুলোতে আমরা পড়ে যাই। কখনো ভ্যালু কনফ্লিক্ট হয়, কখনো আমরা দেখবো যে, আচ্ছা, ওকে, সো 7B। ওকে, সালেহ উত্তর ভুল দিছো, এটা হচ্ছে উত্তর বি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে ইনএভিটেবল এটা টেক্সট থেকে আসছে, আমরা টেক্সটকে যদি ধরতে পারি তাহলে আমরা এগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবো। আচ্ছা, নাম্বার 8, চলে যান। কনফ্লিক্ট ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ কজেস দ্যাট কন্ট্রিবিউট টু ইট। কনফ্লিক্টটা তার যে কারণগুলো না, যে কারণগুলোর কারণে কনফ্লিক্ট হয়, মানে আমরা আমরা কোন কোন কারণে কনফ্লিক্ট করি, এটা কি একটা সিম্পল কারণে কনফ্লিক্ট হয় সব সময়? মানে আমরা অনেক সময় বলি যে দুনিয়া আমি ভেজাইল্লা লোক, প্রায় বলি না যে আমারই দোষ সব সময়, আমাকে আমি আমি ঝামেলা, বাট আসলে না, নট অলওয়েজ যে একজন মানুষই সবসময় ঝামেলা, ব্যাপারটা তা না। এটা ভ্যারিয়েবল হয়, অনেক অনেক কারণ হয়, নানাবিধ কারণ হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কারণ থাকতে পারে। এই যে কজেস গুলা যেমন ভিন্ন, ভ্যারি করে, কনফ্লিক্টটাও একই রকম। তাহলে এইখানে কজ গুলা কি?
বেরি, ব্লুবেরি আইস মানে তারপরে স্ট্রবেরি এরকম টাইপের কিছু না। ভেরি এখানে অ্যাডজেক্টিভ, সেটাও না। ভ্যারিড আমরা দেখবো, ইজ এর পরে আমাদেরকে অ্যাডজেক্টিভ লাগবে, কোনোভাবে আমরা নাউন কিংবা অ্যাডভার্ব নিয়ে আসতে পারবো না। সো নন মেনশনড হবে না, কারণ এখানে ভ্যারিড মিলে যাচ্ছে, অ্যাডজেক্টিভ লাগবে। যে কনফ্লিক্টটা কেমন, ভ্যারিড হয়, নানাবিধ হয়, নানামুখী হয়, বিস্তীর্ণ হয়। কারণ কি বিস্তৃত হয়, কারণ কি, কারণ এর কজ গুলো তো ডিফারেন্ট, অনেকগুলা বিভিন্ন কারণ হয়, দ্যাটস ওয়াই এটার কজ যেরকম, কারণ যতটা বিস্তীর্ণ বা কি বলবো এটাকে, পৃথক পৃথক যে কারণ থাকে, এই পার্থক্যগুলো আমরা দেখবো কনফ্লিক্টে হয়, নানান ধরনের কনফ্লিক্ট আছে মানুষের জীবনে, সেটাকে বলার চেষ্টা করছে। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সো 8 হবে এ। ভেরি গুড। আচ্ছা, এই আর কি রিসপি জিজ্ঞেস করছে 26-এর ক্লাসগুলো কি কি বার হবে, কয়টা হবে। আমরা বিস্তারিত আমাদের কোর্সে জানাচ্ছি, তুমি যদি ভর্তি হও দেখতে পারবা। আর এর বাইরে আমাদের যে কোনো স্টুডেন্ট, যেহেতু রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, প্রত্যেকটা স্টুডেন্টই চাইলে লাইভ ক্লাস যদি মিস হয়েও যায় কোনো কারণে, লাইভ ক্লাসের সময় যদি তার অন্যান্য কোনো ব্যক্তিগত ব্যস্ততা বা অন্য কোনো ব্যস্ততা থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে তারা লাইভ ক্লাসের পরে রেকর্ডেড ভার্সনের ক্লাসটা ওয়েব অ্যাপের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবে ইনশাআল্লাহ, যত খুশি ততবার। ঠিক আছে। আচ্ছা, 8A। চলে যান নাম্বার 9। অল অফ আস ড্যাশ আওয়ার অপিনিয়ন্স, আইডিয়াস এন্ড বিলিভস। ইউনিভার্সিটিতে যখন যাবা, এই জায়গাগুলো থেকেও প্রশ্ন হয়, লিখে রাখো। বিইউপি, বিইউপি এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস প্রশ্ন দেয়। ঠিক আছে, বিইউপি এই ধরনের প্রশ্ন দেয় যেখানে হুবহু বই থেকে হঠাৎ করে বলে যে এখানে কি হবে, একটা তুলে দিবে। সো আইডিয়াস এন্ড বিলিফের আগে ওপিনিয়ন আছে, তোমাকে ওপিনিয়ন দিতে হবে, এটা তুলে দিতে পারে, দিয়ে বলবে কি হবে, আইডিয়াস এন্ড ওপিনিয়নের পরে বিলিফ আছে, আর দুটার মাঝখানে হচ্ছে আইডিয়া বসে আছে, যে কোনো ঠাস করে ফিলিং দ্য ব্যাংকস বলে দেয়, এবং এটা হুবহু এখান থেকে অ্যান্সার করতে হয়, কিছু করার থাকে না। আচ্ছা, এখন আসেন, আমাদের প্রত্যেকের রয়েছে, কি রয়েছে, তাহলে আমার এখানে একটা জাস্ট ভার্ব দরকার, সব কিছু নাই, শুধু একটা ভার্ব দরকার। আচ্ছা, এখানে যদি হ্যাড বিন দেই, হ্যাড বিন একটা অক্সিলারি ভার্ব, অথবা হ্যাড দিয়ে যদি বিন দিতে থাকেন, তাইলে এখানে মিলতেছে না, আমাদের রয়েছে এই অর্থে হচ্ছে না, আর হচ্ছে না, এখানে অক্সিলারি হিসাবে চলে যায়, মূল ভার্ব আছে দুইটা, হ্যাভ এবং হ্যাজ, এখানে বসার মতো রয়েছে অর্থে। তাহলে অল ওভারস কি হ্যাজ যাবে নাকি হ্যাভ যাবে, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, আমাদেরকে কি নিতে হবে, ভার্বটাও প্লুরাল নিতে হবে, বি নাম্বারটা, অল ওভারস হ্যাভ আওয়ার ওন ওপিনিয়ন। ক্লিয়ার। নাম্বার 9 বি। ভেরি গুড। এই ধরনের প্রশ্নগুলো আমরা বিইউপি তে পাবো। সো বিইউপি তে যাদের এখনই টার্গেট আছে যে আমি ইউনিভার্সিটিতে পড়লে বিইউপির দিকে যাবো, তাদের কিন্তু খুব ভালো করে তোমাদের টেক্সট পড়া উচিত ইংরেজির জন্য। ঠিক আছে, এই বছরও আমরা আমরা টেক্সট ভিত্তিক ইয়াগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যে এই বছরও সব মিলে প্রায় 40টার মধ্যে 27টা প্রশ্ন আসছে টেক্সট থেকে। ক্যান ইউ ইমাজিন, 70% কোশ্চেন বিইউপি করতেছে তাদের টেক্সট থেকেই। সেটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা টেক্সটটাকে খুব সিরিয়াসলি নিই। প্ল্যান বি। গুড। চলে যান নাম্বার 10। Which of below is a crucial element of economic conflict? Economic conflict, conflict এখানে নাউন, প্রশ্ন আরো হইতে পারে, যা যা এটা হচ্ছে ইকোনমিক হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এই ইকোনমিক কনফ্লিক্ট অন্যতম এলিমেন্ট, ক্রুশাল এলিমেন্ট কোনটা? Scarcity of resources, varied preference, aggressive manner, will to have power। চারটার কোনটা ইকোনমিক কনফ্লিক্টের কারণ হইতে পারে? আমরা শেষ থেকে যদি একটু আসি, উইল টু হ্যাভ পাওয়ার, যে ক্ষমতা চায়, শেখ হাসিনা, সে কি কখনো মানে তার কি টাকা পয়সার কোনো ইস্যু আছে, টাকার জন্য ও তো ফকির নেই, ওর ওইটাও আছে, বাট মানে এরকম তো ইস্যু নাই, তাই না, যে তার তো পাওয়ার চাই, সে তাহলে তার দরকার হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট। অ্যাগ্রেসিভ ম্যানার যার থাকে, অ্যাগ্রেসিভ ম্যানারের সময় কি হয়, আমরা দেখবো যে ভ্যালু কনফ্লিক্ট তৈরি হয়। হ্যাঁ, যখন কেউ মানে আমার মূল্য দিচ্ছে না, আমাকে খারাপ ব্যবহার করতেছে, বা আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করছি, তখন নিজেদের ভ্যালুর মধ্যে কনফ্লিক্ট হয়। ভ্যালিড প্রেফারেন্স, নিজেদের মতামতের পার্থক্য তৈরি হয়, সেটাও ভ্যালু কনফ্লিক্টের জায়গায়। তোমরা একটা মিটিং এ বসছো, কেউ তোমার কথা শুনতেছে না, তোমার ফ্রেন্ড একটা তুমি কথা রিকোয়েস্ট করছো, সবাই সবারটা বুঝতেছে, তোমারটা কেউ বুঝতেছে না, এই জায়গাগুলোতে আমরা দেখবো যে ভ্যালুর কনফ্লিক্ট হয়। একমাত্র আমরা দেখবো যে যখনই যখনই আমরা দেখবো যে রিসোর্স লিমিটেড আমাদের, সেই লিমিটেশন অফ রিসোর্স বা স্ক্যারসিটি যেটাকে আমরা বলি, যে ঘাটতি, এই সময় তৈরি হয় হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। যার বেশি আছে সে বেশি খাইতে চায়, যার কম আছে সে পায় না।
10A বলবে, পারসিন আলম, ভেরি গুড। ওকে, 10A, নাইস। ওকে, সো সেকেন্ড টাইম যারা আছেন স্কুল অফ এক্সেলেন্সে সেকেন্ড টাইম কোর্স করতে চান, তাদের জন্য স্কুল অফ এক্সেলেন্স সেকেন্ড টাইমের একটা কোর্স আমাদের রানিং হয়েছে, যেটা ক্লাস শুরু হয়ে যাবে 20 জুন থেকেই। আমরা সেকেন্ড টাইমের যতগুলো বিশ্ববিদ্যালয়কে কভার করার, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কভার করবো ইনশাল্লাহ। স্কুল অফ এক্সেলেন্সের একটাই কোর্স হয় সবসময়, মানে সেকেন্ড টাইমের জন্য একটা কোর্স, ফার্স্ট টাইমের জন্য একটা কোর্স। তো আলাদা করে মানে প্রত্যেক বিউপির জন্য আলাদা, রাবির জন্য আলাদা, চবের জন্য আলাদা, এই ধরনের কোর্স হয় না। তো যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও, পাবলিকের স্বপ্ন যারা জিয়ে রাখতে চাও, এখন পর্যন্ত আরো একটা লম্বা সময় জার্নি করতে চাও, জার্নিটা ফ্রুটফুল করার জন্য ইনশাল্লাহ তোমরা স্কুল অফ এক্সেলেন্সকে চুজ করতে পারো। ভর্তির জন্য আমাদের bdssoe.com এই ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করবা। নাম্বার 11 আসেন, কনফ্লিক্ট conflict that occurs between two individuals is called। আচ্ছা, এটাও টেক্সট বেসড ইনফো, কিছুটা কমন সেন্স বা তোমার কতটুকু তুমি জানো ওই ধরনের জায়গা থেকে প্রশ্ন আসে। টেক্সট বেসড ইনফো যদি আমি ধরি, কনফ্লিক্ট গুলো কয় ধরনের হয়? আমি একজন মানুষ, আমার ফ্রেন্ড আরেকজন মানুষ, আমি, আমার ফ্রেন্ড, আরো একটা ফ্রেন্ড মিলে আমাদের একটা গ্রুপ, ভার্সেস এইদিকে এসে ও আরেকটা ফ্রেন্ড, তিনটা ফ্রেন্ড, ওরা তিনজন মিলে আরেকটা গ্রুপ। ঠিক আছে, এই যে কনফিউশনের জায়গাগুলো তৈরি হচ্ছে যখন ব্যক্তিগতভাবে দেখব যে আমি এবং আমার ফ্রেন্ড দুইজন মিলে ঝগড়া করছি, এইটা হয়ে যাচ্ছে হচ্ছে ইন্টার পার্সোনাল। জায়গাগুলো আমি একটু ভাগ করে দিই, হ্যাঁ। এটা হয়ে যাবে কি ইন্টার ইন্টার পার্সোনাল, ঠিক আছে, এটুকুই লিখলাম। ইন্টার বানানটা খেয়াল রাখো। এবার এই যে আমরা গ্রুপ 1, গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি যখন মারামারি করতেছি, এইটা হয়ে যাবে হচ্ছে ইন্টার গ্রুপ, এটা হচ্ছে ইন্টার গ্রুপ। ওকে, নিজেদের মধ্যে। এবার আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমার কি ভার্সিটিতে যাওয়া উচিত, নাকি ব্যবসা করা উচিত, নাকি আমার দেশের বাইরে চলে যাওয়া উচিত, নাকি আমার কিছুই করা উচিত না, একটু খাওয়া দাওয়া করে চিল করা উচিত, নাকি আমার মানে ডিফারেন্ট কিছু একটা রাজনীতি করা উচিত, এখন এটা করলে দ্রুত মানে ইয়া করা যাচ্ছে, হ্যাঁ, নাকি মানে কিছু একটা, যাই মন চায়। এই যে এতগুলা চিন্তা তুমি তোমার ভিতরে করতেছো, কনফ্লিক্ট লাগাই দিছে, এটা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল, হ্যাঁ, ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট এইটা। এইবার তোমার নিজেদের যে তোমাদের গ্রুপটা ছিল, ওইখানে তুমি, তোমার আরেক ফ্রেন্ড, আর ওই যে আরেক ফ্রেন্ড, তিনজন মিলে বা লাগাইছো গ্যাঞ্জাম গ্রুপের মধ্যেই, এটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ, ইন্ট্রা গ্রুপ। তার মানে দুইটার মধ্যে যদি হয় তাহলে ইন্টার, সেটা গ্রুপ হলে গ্রুপ, পার্সন হলে পার্সন, ইন্টার পার্সন। নিজেদের মধ্যে, নিজের ভেতরে হলে ইন্টার পার্সন, নিজেদের মধ্যে হলে, গ্রুপের মধ্যে হলে ইন্ট্রা গ্রুপ। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এবার আসেন, আমাদের প্রশ্ন যেটা ছিল ভাই, সেটা হচ্ছে যে যদি টু ইন্ডিভিজুয়ালস এর মধ্যে ঘাপলাটা লাগে, হ্যাঁ, তখন এটা কি হবে? তাহলে টু ইন্ডিভিজুয়ালস হইলে কি হবে? ইন্ডিভিজুয়ালস হইলে দুইজন মিলে ইন্টার পার্সোনাল। তাহলে কই, এই যে সি নাম্বারে বানান ভালো করে দেখেন যাতে বানান ভুল না যায়। এই একটা টা আর একটা ট্রা খুব সহজেই কিন্তু কনফিউজড হয়ে যাওয়ার মতো থাকে আমাদের, ঠিক আছে। তাহলে সি নাম্বার যাচ্ছে, ক্লিয়ার, ইন্টার পার্সোনাল। 11 সি, ভেরি গুড। পার্সন ভুল করছেন, হয়তো বানান খেয়াল করেন নাই, হ্যাঁ। প্রত্যেকগুলোকে আবার লিখে দিতে হবে। এটা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল মানে হচ্ছে এই যে এইটা, নিজে নিজে। ইন্টার গ্রুপ মানে হচ্ছে এই যে প্রথমে যেটা ছিল এ ভার্সেস এ, এইটা। আর ইন্টারপার্সোনাল যেটা এই যে এখন বলা হলো যে আপনাদের দুইজনের মধ্যে যেটা। আর পার্সোনাল ইস্যু নামে কিছু নাই আসলে, ঠিক আছে, পার্সোনাল ইস্যু বলতে কোনো নাই। ওকে, নাম্বার সি, নাইস। 12, চুজ দ্য রাইটলি স্পেলড ওয়ার্ড। নিচের কোন বানানটা রাইটলি স্পেলড? আসেন, আচ্ছা, অ্যান্টাগনিজম, এসকেলেশন, ইনফ্লুয়েন্স, অকারেন্স। আচ্ছা,
আসেন অকারেন্স। অকারেন্সে আমরা দেখবো ডাবল সি থাকবে, হ্যাঁ। আচ্ছা, ইনফ্লুয়েন্স এখানে এস না হয়ে সি হওয়ার কথা। এসকেলেশন আমরা দেখবো ই হওয়ার কথা, এসকেলেশন অর্থে। অ্যান্থা এখানে তো এ হওয়ার কথা, সবই ভুল। ওকে, এখানে কোনোটাই রাইট না। মানে অ্যান্টাগনিজম হলে এটা রাইট টাইট ছিল। এনিওয়ে, কিছুই ভুল না, প্রশ্ন ভুল আছে। এই প্রশ্নে সবাই নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্নে আমরা দেখবো যে সবাই নাম্বার পেয়ে যাবেন, সবাই জিতছেন। ভেরি গুড। 11 কি টেক্সট বেসড? ডেফিনেটলি ভাই 11 টেক্সট বেসড, ঠিক আছে। এটা কনফ্লিক্ট ইউনিট, আজকে সবই টেক্সট বেসড গাধা, ঠিক আছে। আজকে নাই এমন কিছু নাই, সবই টেক্সট বেসড, এটা ইউনিট 8 এ আছে। ওকে, নাম্বার 13 আসেন। 13 কি বলছে? Everyone has the right to freedom of movement, আচ্ছা। ওকে, and dash, আচ্ছা এটা আগের ইউনিট থেকে চলে আসছে। রেসিডেন্ট এটা হবে, ঠিক আছে। এটা বাদ, চলে যান 14। ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট হ্যাপেন্স উইদিন। এই মাত্র কিছুক্ষণ আগে আমরা এগুলোকে ব্যাখ্যা করছি, এখন করেন। ইন্ট্রা ট্রা পার্সোনাল বলা আছে, হ্যাঁ। ট্রা কখন হয়? যখন নিজেদের মধ্যে, নিজের গ্রুপে হলে একটা গ্রুপের মধ্যেই ঝামেলা, ব্যক্তি হলে ব্যক্তির সাথেই ঝামেলা, সেটা হচ্ছে ট্রা। আর ইন্টার মানে হচ্ছে দুই গ্রুপে অথবা দুই ব্যক্তিতে। ট্রা মানে একজনকে কি ধরবেন? ইন্ট্রা পার্সন, ঠিক আছে। তাহলে একজন পার্সনের মধ্যে, তাহলে কোথায়? টু ইন্ডিভিজুয়ালস হবে? হবে না। গ্রুপে হবে? হবে না। বোথ এ এন্ড বি দুইটাই ভুল। তাহলে এন ইন্ডিভিজুয়ালস, একজন পার্সন, ওয়ান পার্সন, অনলি ওয়ান পার্সন। তাহলে এই যে অ্যান ইন্ডিভিজুয়াল, সি নাম্বারটা। দুইটা পার্সনের মধ্যে হয় হচ্ছে ইন্টারপার্সোনাল। একটা গ্রুপের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ইন্ট্রা, ঠিক আছে। এই কথাটাই, যদি ট্রা পরে গ্রুপ থাকতো তাহলে এটা হইতো, বাট পার্সন আছে, দ্যাটস ওয়াই অ্যান ইন্ডিভিজুয়াল। বুঝাতে পারছি? ক্লিয়ার? ওকে, আসেন নাম্বার 15। স্যান কার্লোস ইজ আ ড্যাশ। এই বছর, মজার ব্যাপার বলি, এই বছর আমি এই প্রশ্নটা যখন দিছি তখন আমার হাতে আর কোনো অপশন ছিল না, এত প্রশ্ন করছে, এত প্রশ্ন করছে, যে একসময় আমার মনে হলো যে হঠাৎ করে এই প্রশ্নটা দেই। এন নেই, এই এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান দ্য ব্রিজ, এই গল্প থেকে আসছে আপনাদের আপনাদের টেক্সটে। তো হঠাৎ করে আমি জাস্ট কোনো একটা প্রশ্নে এটা দিয়ে রাখছি। গেস হোয়াট? বিইউপি তে এখান থেকে প্রশ্ন আসছে এই বছর, এই প্রশ্নটাই। বিইউপি যে কোনো একটা ইউনিট, আমি এখন ইউনিটের নাম ভুলে গেছি, এফএস বা এফ ট্রিপল এস, যে কোনো একটাতে এই প্রশ্নটা আসছে। এটা আসলে মানে কোনো প্রশ্ন না, কিন্তু আপনি পড়ছেন কিনা এটা আপনার প্রশ্নকর্তা জানতে চাচ্ছে। যে সান কার্লোস, নর্মালি এসব শুনলে আমরা কোনো হয় কোনো একটা ফুটবল টিমের নাম বুঝি, একটা পার্সনের নাম বুঝি, বাট এইখানে সান কার্লোস গল্পে ইউনিট 8 এ দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, হ্যাঁ, এই গল্পে আমরা দেখব যে এইখানে ছিল যে একটা টাউন, সান কার্লোস থেকে সে আসছে, এসে ওই তার পশু পাখি ছেড়ে আসাতে তার কষ্ট লাগতেছে, এই গল্প বর্ণনা করা হয়েছে। তাহলে এই যে প্রশ্ন বিউপি তে চলে আসছে, and I was so stunned যে এরপর থেকে আসলে আরো ছোট ছোট যে জায়গাগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না টেক্সটে, সেগুলোর জন্য আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো। আমি আরো আরো ছোট ছোট জিনিসকে নিয়ে আসবো ইনশাল্লাহ লেকচারে, 25 ব্যাচের জন্য এই উদ্যোগ নেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, সো এটা কি পারছেন? 15 কি হবে? আচ্ছা, সি দিছে না একজন, না ভাই কোনো সি বিচের কথা নাই তোমার বইয়ে। তোমার বইয়ে কোনো ফুটবল টিমের, আচ্ছা ফুটবল টিম একটা আছে তোমার বইয়ে, সেটা হচ্ছে কাল সিন্দুর। কাল সিন্দুর নামে একটা ফুটবল টিমের কথা আছে, এটা থাকলে হয়তো হইতো। ওকে, সো বি নাম্বার, টাউন, সান কার্লোস থেকে ভদ্রলোক আসছে।
নাম্বার 16 আসেন। 16 কি আছে ভাইয়া? 16 যেটা আছে, আই ওয়াজ টেকিং ড্যাশ অ্যানিমালস। এই ভদ্রলোক বলতেছে যে আমি অ্যানিমাল গুলো যত্ন নিচ্ছিলাম, তাহলে কুক অফ হয়, লুক আফটার হইতে পারে, কিন্তু যখন টেকিং আসছে তখন আর লুক আফটার হয় না। যদি এখানে ডিরেক্ট লুকিং আফটার বসতো তাইলে বসতে পারতো, সেটা এখানে ভুল। কিপ অফ দূরে রাখা এই অর্থে না, কেয়ার অফ, আই ওয়াজ টেকিং কেয়ার অফ। হ্যাঁ, আমি যত্ন নিচ্ছিলাম। টেক কেয়ার অফ একসাথে বসে, টেক কেয়ার অফ, ঠিক আছে, অ্যানিমালস, এটা হচ্ছে ইস্যু। 16 বি, ভেরি গুড। ওকে, ক্লিয়ার। সো এই যে ছোট ছোট গ্রামারের বিষয় টেক্সটের থেকে আসতেছে, প্রিপোজিশন আসতেছে টেক্সট থেকে। তোমরা যদি ফিল ইন দ্য গ্যাপস এর জায়গাগুলো, বিশেষ করে বিউপি বা ঢাবিতে ইদানিং এই ধরনের প্রশ্ন হয় যে একদম ডিরেক্ট টেক্সট থেকে প্রশ্ন উঠায় নিয়ে আসে, আর একটু ট্রিকি হয়, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো যে কোন ধরনের ইউনিভার্সিটিতে কোন ধরনের প্রশ্ন হয়। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমরা যদি টেক্সট ভালো করে পড়ি, পারাটা ইজি, এবং প্রস্তুতির জায়গাটা খুব মানে ছোট হয়ে যায় আমাদের, কোনো ব্যাপার না, আমরা তো টেক্সট পড়লেই হয়ে যাচ্ছে আমাদের। তো এইগুলাকে আমরা একটু টার্গেট করবো ইনশাল্লাহ। চুজ দ্য রাইট সেন্টেন্স। নিচের কোনটা? আই এম নট পলিটিক্স, আই হ্যাভ নট পলিটিক্স, আই হ্যাজ উইথ নো পলিটিক্স, আই এম উইদাউট পলিটিক্স। আচ্ছা, এটা তোমরা যদি বই থেকে পড়ো তাহলে এই ধরনের সেন্টেন্স প্যাটার্ন বুঝতে পারবা যে ওই ভদ্রলোক এই ধরনের একটা কথা বলছিল যে আমি কোনো রাজনীতি নাই, আমি রাজনীতি ছাড়া মানুষ, আমি ভালো আছি। তাহলে আই এম নট পলিটিক্স, কেউ পলিটিক্স হয় না আসলে, একমাত্র ষোড়শ লুই একবার বলছিল যে আই এম দ্য স্টেট, সেটার হিসাব আলাদা। আচ্ছা, আই হ্যাভ নট পলিটিক্স, হ্যাভ এর পরে নট বসে না, কারণ তারপরে আমাদেরকে ভার্ব থ্রি দিতে হয়, নাই। হ্যাভ নো থাকলে নাউন রাখা যায়। আচ্ছা, আই হ্যাজ উইথ নো পলিটিক্স, এখানে যদি এম হইতো তাহলে রাইট হইতো, আই এম উইথ নো পলিটিক্স বাক্য হইতো। তাহলে এই বাক্যটার নেগেটিভ ভার্সনটা হচ্ছে আই এম, পজিটিভ ভার্সন আই এম উইদাউট পলিটিক্স, মানে উইদাউট এখানে নেগেটিভ হিসেবে কাজ করতেছে, ভার্ব বসতেছে পজিটিভ। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে আই এম উইদাউট পলিটিক্স। বুঝছেন কিনা? মানে এই ধরনের প্রশ্ন ঢাবিতে হয়, একটা নর্মাল নর্মাল বাক্য, সেটাকে এমন ভাবে নেয়া যাতে করে ওইখান থেকে একটা গ্রামার বের করা যায়, ঠিক আছে। 17 ডি, ভেরি গুড, এই তো। নাম্বার 18, there was nothing to do about him, make it complex। আচ্ছা, বাক্য কি করতে বলছে ভাই? কমপ্লেক্স বাক্য বানাইতে বলছে। হ্যাঁ, কি বানাইতে বলছে? কমপ্লেক্স বাক্য বানাইতে বলছে। আমরা কমপ্লেক্স কিভাবে বানাই? আমরা সাধারণত, তোমরা যদি সেন্টেন্সের প্যাটার্ন যারা ক্লাস করছো বা আমাদের যদি আইডিয়া থাকে, সেন্টেন্স কি কি হয়? সিম্পল হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়। কমপ্লেক্স বা কম্পাউন্ড, আমরা দুইটাকে একসাথে রাখলাম, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পলের ক্ষেত্রে কি হয়? একটা সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। নর্মাল একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়? আমরা দেখব যে সাবজেক্ট একটা বসার পর একটা ফাইনাইট ভার্ব বসছে, বাট আমরা তাতে থেমে যাই না, আমরা আরো সাবজেক্ট বসাইতে চাই, আরো ফাইনাইট ভার্ব বসাইতে চাই, একটা দুইটা না, যতবার মন চায় আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বসাই যাইতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে প্রত্যেকবার আমাদেরকে কষ্ট করে একটা কাজ করে যাইতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ক্লজ মেকার দিতে হবে। প্রত্যেকটার আগে একটা করে ক্লজ মেকার দিতে হবে। যতগুলো ফাইনাইট ভার্ব বসাবেন ততগুলা ক্লজ মেকার দিতে হবে, যতগুলা ফাইনাইট ভার্ব বসাবেন ততগুলা ক্লজ মেকার দিতে হবে। আর আগেরটা নর্মালি থাকবে, তার মানে ফাইনাইট ভার্ব যতগুলো তার চেয়ে একটা কম ক্লজ মেকার, যতগুলো ক্লজ মেকার তার চেয়ে একটা বেশি ফাইনাইট ভার্ব। এনিওয়ে, এবার আসেন, there was nothing to do about him। এইখানে এই বাক্য আগে কিসের বাক্য সেটা আমাদেরকে মানে ধরতে হবে। এইখানে বাক্যটা হচ্ছে there was nothing to do। আচ্ছা, টু ডু ভার্ব 5, এটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে না, তাহলে এখানে একমাত্র দেয়ার ওয়াজ এটাই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এই যে ভার্ব 5 যেটা আছে সেটাকে যদি কনভার্ট করে ফাইনাইট থেকে নন ফাইনাইট থেকে ফাইনাইট করতে পারি তাহলে তো কাজটা হয়ে যায়। আর একটা ক্লজ মেকার লাগবে, তাহলে আমি এটাকে ফাইনাইট বানাবো, এটা হচ্ছে আমার কাজ। আর এখানে একটা ক্লজ মেকার দিব যে কোনো জায়গায়। তাহলে আসেন, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু অ্যাবাউট ইট, বলে নাই যে কোশ্চেন করো, ভুল। কোন একটাই ভার্ব আছে, এই যে ওয়াজ দেয়ার, এখানেও ভার্ব নাই। ওকে, দেয়ার ওয়াজ নাথিং দ্যাট টু ডু, দ্যাট বসছে ক্লজ মেকার, ভেরি গুড, কিন্তু এখানে টু ডু আবার ভার্ব 5 বসছে, মানে ফাইনাইট ভার্ব বসে নাই, একটাই ফাইনাইট ভার্ব, এটাও ভুল।
দেয়ার ওয়াজ নাথিং, তাহলে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, দ্যাট ক্লজ মেকার আই কুড ডু এটা আরেকটা ফাইনাইট ভার্ব। নাথিং এই বাক্য হইতে পারে, নাথিং আই কুড ডু ফর হিম, তাহলে একই, আই কুড ডু একটাই ফাইনাইট ভার্ব, না কোনো ক্লজ মেকার নাই। তাহলে এই যে ক্লজ মেকার লাগবে এবং ফাইনাইট ভার্ব দুইটা লাগবে, এই শর্ত মিট করছে কে? শুধুমাত্র সি নাম্বারটা। একটা মাত্র বাক্য আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা ফাইনাইট ভার্ব, এইখানে একটা ফাইনাইট ভার্ব, এই যে একটা ক্লজ মেকার সমৃদ্ধ, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝাইতে পারছি এটা? তো 18C, ভেরি গুড আর্য। এটা কি বুঝাইতে পারছি? যাদের ভুল হচ্ছে তাদেরকে কি আমি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। ক্লিয়ার? এইটুকুকে মাথায় রাখবেন। ওকে, সেন্টেন্স, সেন্টেন্স প্যাটার্ন বোঝা বা সেন্টেন্স সম্পর্কে আইডিয়া রাখা খুব জরুরি। কারণ আহ কারণ আপনি যাই পড়েন না কেন, আপনি আপনি কি কি পড়বেন অ্যাডমিশনের সময়? অ্যাডমিশনের সময় আপনার কি কি আসে? রাইট, ফর্মস অফ ভার্বস, তারপরে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ঠিক আছে? আপনার নাউন প্রোনাউন যাই আসে, কিছুটা থাকে যে কোনটা কোন নাউন কোনটা কি, বাট আপনাকে তো আসলে আলটিমেটলি সেন্টেন্স দিয়েই প্রশ্ন করবে, রাইট? আচ্ছা, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি সেন্টেন্সের পার্ট। মানে যাই হোক আপনাকে বাক্য দিবে, আপনাকে সেন্টেন্স নিয়েই আসলে কাজ করতে হবে। So, আপনি যদি সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে ভালো আইডিয়া রাখেন, আপনি যদি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ভালো করে বোঝেন, আপনার যদি এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, ইউ ক্যান ডু এনিথিং, এনিথিং। ঠিক আছে? সো এই জায়গাটা, উত্তরটা পাওয়ার জন্য আমাদেরকে সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ওকে, 18C হবে তাহলে। ওকে, আসেন নাম্বার 20, choose the correctly spelled word advancing। আচ্ছা, অ্যাডভান্সিং, আসেন। অ্যাডভান্সিং, প্রথম কথা হচ্ছে অ্যাডভান্সিং এর ডাবল সি নাই, অ্যাডভান্স নিয়ে কোনো ওয়ার্ড আমরা পড়তেছি না। অ্যাডভেন্সিং না, ভিএন সহজ বাগান। এনিওয়ে, তারপরেও জাস্ট চোখ কান খোলা যে আমি আমাদের মনে আছে কিনা, বুঝতেছি কিনা আমরা। ক্লিয়ার? নাম্বার 20, অ্যাডভান্সিং। ওকে, আচ্ছা। ওকে, সো এই পর্যন্ত আমাদের যে কটা জিনিস আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা যে আমাদের কেন ইউনিট খুবই ইম্পর্টেন্ট, আমরা আজকে মানে টেক্সট গুলো কেন ইম্পর্টেন্ট, আমরা যদি শুরু থেকে দেখি আমরা কি কি পাইছি। আমরা প্রথমেই দেখবো যে আহ প্রিপোজিশন থেকে অনেকগুলো প্রশ্ন ছিল, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে, সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে। কয়েকটা জায়গায় আমরা দেখলাম যে কোন ভার্ব বসবে সেই ভার্ব নিয়ে আলোচনার কথা হয়েছে, তার মানে রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন আসছে, রাইট ফর্মস অফ ভার্ব থেকে প্রশ্ন পাইছি আমরা। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে যে কারণে আমরা টেক্সটকে পড়ি সেটা হচ্ছে টেক্সট বেসড ইনফোকে ধরা, টেক্সট বেসড ইনফো। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখো তাহলে খুব ভালো করে দেখবা যে এইসব জায়গা থেকে অনেক প্রশ্ন আসতেছে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভোক্যাবস, ভোক্যাবস থেকে প্রশ্ন আসছে, স্পেলিং থেকে প্রশ্ন আসছে, ভোক্যাবস এবং স্পেলিং থেকে প্রশ্ন আসছে। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা টেক্সট থেকেই পাচ্ছি। সো যত ভালো করে আমরা টেক্সটটাকে পড়বো আমরা দেখবো যে তত আমরা এই জিনিসগুলোকে ধরতে পারবো। সো আশা করবো যে তোমরা যারা 25 ব্যাচে আছো, পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরে যারা অ্যাডমিশন জার্নির জন্য যুদ্ধ শুরু করবা, তারা এই জিনিসগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে কেন টেক্সট গুরুত্বপূর্ণ। আর যারা 26 ব্যাচে আছো, তোমরা আশা করছি যে আহ তোমাদের যে নতুন সিলেবাস, ফুল সিলেবাস পাশাপাশি কিছুটা পরিবর্তিত সিলেবাস, নতুন বই, পরিবর্তিত বই, সেই জায়গাটাকে শুরু থেকেই ধরার চেষ্টা করবা যাতে খুব ইজিলি তোমরা অ্যাডমিশনের জার্নিটা ট্র্যাক করতে পারো। আর যারা কোর্স নিবা তাদের সাথে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ কোর্সের লাইভ ক্লাসে। আমরা এই উইকের পরেই ইনশাল্লাহ 20 তারিখ থেকে ক্লাস শুরু করবো, আল্লাহ যদি বাঁচায়। আহ তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো লাইভে। সালামু আলাইকুম।